আজকে এই যে ইরানে যেটা হচ্ছে, এই যে খামেনি তিনি চলে গেলেন, শহীদ হয়ে গেলেন, কিন্তু তার পরবর্তী যে প্রজন্ম তারা কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে চোখে চোখ রেখে তারা কিন্তু লড়াই করছে। তারা কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের অর্থের লোভে তারা কখনো কিন্তু বিক্রি হয়নি। অর্থাৎ ইসলামী যে চেতনা, এই চেতনাটা কোনো দেশে বৃদ্ধি হোক, এই জিনিসটা মার্কিন যুক্তরাষ্ট্র চায় না। দর্শক, বাংলাদেশে যে নির্বাচনটি হলো, যে নির্বাচনের মাধ্যমে তারেক রহমান বাংলাদেশের প্রধানমন্ত্রী হলেন, এই নির্বাচনটি যে নিরপেক্ষ হয়নি, অর্থাৎ এই নির্বাচনে একটা দেশীয় মহল আর একটা বিদেশি শক্তিশালী মহল মিলে বিএনপিকে ক্ষমতায় আনার যে চেষ্টা করেছিল এবং বিএনপিকে যে ক্ষমতায় বসিয়েছে, এটা মোটামুটি এখন দিনের আলোর মতো পরিষ্কার। এই বিষয়টা এতদিন জামাত জোটের মধ্যে একটা অভিযোগ হিসেবে ছিল, কিন্তু আপনারা জানেন অন্তর্বর্তীকালীন সরকারের সময়কার একজন গুরুত্বপূর্ণ উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসান তার একটি সাক্ষাৎকারে সেটা কিন্তু তিনি পরিষ্কার করেছেন। তিনি তার অজান্তেই বলে ফেলেছেন যে যারা নারীদের ক্ষমতায়নে বিশ্বাস করে না, অর্থাৎ তিনি ইঙ্গিত করে জামাতি ইসলামকেই বুঝিয়েছেন, তারা যাতে ক্ষমতার মূল জায়গায় যেতে না পারে তার জন্য তারা কাজ করেছে এবং সেটা নিশ্চিত করেছে। তো দর্শক, এই যে তারেক রহমানের দলকে, বিএনপিকে ক্ষমতায় আনার জন্য দেশের একটা শক্তিশালী মহল এবং বিদেশি কিছু বড় বড় রাষ্ট্র কিভাবে কাজ করেছে এবং কি স্বার্থে কাজ করেছে, এই বিষয়টা আলোচনায় নিয়ে আসব। তো দর্শক, দেশের মধ্যে যারা এটার সঙ্গে যুক্ত ছিল তাদের মধ্যে যেমন উপদেষ্টাদের মধ্যকার একটা বড় অংশের এই ষড়যন্ত্রের সঙ্গে যুক্ত ছিল, অপরদিকে মার্কিন যুক্তরাষ্ট্র সহ বিদেশি কিছু গুরুত্বপূর্ণ রাষ্ট্র ছিল এই তারেক রহমানকে ক্ষমতায় আনার জন্য। তো দর্শক, এখানে দেশের যারা এটার সঙ্গে যুক্ত ছিল তাদের আসলে ইন্টারেস্টটা কী? তারা তো বলেছিল যে জুলাই অভ্যুত্থানের পর বাংলাদেশে একটি নিরপেক্ষ একটা নির্বাচন হবে, যে নির্বাচনটা বাংলাদেশের মানুষ কোনোদিন দেখেনি। এটা সত্য যে দিনের আলোতে যে নির্বাচনটি হয়েছিল, এই নির্বাচনটি অত্যন্ত শান্তিপূর্ণ নির্বাচন ছিল, কিন্তু গণনার সময় ব্যাপক কারচুপি করা হয়। এখানে ছাপ্পা ভোট থেকে শুরু করে যারা এই দায়িত্বে ছিল, এই গণনার দায়িত্বে ছিল, প্রভাবশালী দেশীয় মহলগুলো বিএনপির হয়ে কাজ করেছে। দর্শক, বিএনপির হয়ে কাজ করেছে এটার প্রমাণ অনেক আছে। এটার একটা প্রমাণ আপনাদের বলি। যেদিন তারেক রহমান লন্ডন থেকে দেশে ফেরেন, তাকে সেনাবাহিনী এবং এই অন্তর্বর্তীকালীন সরকার তাকে যেভাবে স্বাগত জানিয়েছিল, এটা কিন্তু কোনো দেশে এই ধরনের কিন্তু ঘটনা দেখা যায় না। এটা মানে তারেক রহমান তখন একজন বিদেশি নাগরিক, তার নাগরিকত্বও বাংলাদেশে ছিল না, তিনি দেশে ফিরলেন, তাকে এভাবে স্বাগত জানা হলো। তখনও তিনি একজন সাধারণ মানুষ। তাহলে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ যারা দায়িত্বে তারা কেন তাকে এভাবে স্বাগত জানিয়েছিলেন? এটার মধ্য দিয়েই পরিষ্কার ছিল যে তারেক রহমানকে ক্ষমতায় আনার জন্য এই মহলগুলো উদগ্রীব হয়ে আছে এবং তাকে ক্ষমতায় আনার সর্বোচ্চ চেষ্টা তারা করবে। অন্তর্বর্তীকালীন সরকার সহ বাংলাদেশের গুরুত্বপূর্ণ অনেক জায়গায় রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে বিভিন্ন সেক্টরে যে সকল ব্যক্তি আছেন তারা ওই আওয়ামী লীগের আমলেই কিন্তু নিয়োগপ্রাপ্ত আধিকারিক। এবং বাংলাদেশ এমন একটা দেশ যেখানে মোটামুটি দলীয় ক্যাডারদেরকেই বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে বসানো হয়। আপনারা বিএনপির আমলে যেটা দেখছেন যে বিএনপি ক্ষমতায় আসার 12-13 দিনের মধ্যেই গুরুত্বপূর্ণ যে পদগুলোই তারা তাদের দলের যারা যোগ্য ব্যক্তি তাদেরকে সেখানে দিচ্ছেন। নিরপেক্ষতা অতীতেও ছিল না, এখনও ছিল না। তো এই যে আওয়ামী পন্থী যারা আমলা এতদিন ছিলেন, তারা কখনোই চায়নি যে জামাত বা জামাত জোট ক্ষমতায় আসুক, কারণ তারা আওয়ামী লীগের আমলে যে দুর্নীতির পাহাড় তৈরি করেছে, সেটা যদি জামাত জোট ক্ষমতায় আসে তাহলে সেই জায়গাগুলোয় তারা হাত দেবে এবং তাদেরকে কোনো না কোনোভাবে তারা ফাঁসিয়ে দেবে, এই আশঙ্কা তার মধ্যে ছিল। আর একটা ছিল, জামাত জোট যদি ক্ষমতায় আসে তাহলে তাদের যে দুর্নীতি করার যে একটা অভ্যাস, যেটা তাদের রক্তের সঙ্গে মিশে গেছে, সেটা তাদেরকে ছাড়তে হবে।
এই বিষয়গুলো বিবেচনা করে তারা চায় নাই যে জামাত জোট ক্ষমতায় আসুক। অপরদিকে বিদেশি যে রাষ্ট্রগুলো, বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্র চায় যে বাংলাদেশে একটা অন্তর্ভুক্তিমূলক নির্বাচন হোক। সেখানে বিএনপি থাকবে, আওয়ামী লীগ থাকবে, জামাত থাকবে, এনসিপি থাকবে, অনেকেই থাকবে, কিন্তু ক্ষমতায় আসবে আওয়ামী লীগ অথবা বিএনপি। জামাত একটা শক্তি হিসেবে থাকবে, যেহেতু গণতান্ত্রিক প্রক্রিয়ায় তারা বিশ্বাস করে, গণতান্ত্রিক প্রক্রিয়ায় তারা নির্বাচন করে, সেটা করুক, কিন্তু তারা যাতে ক্ষমতায় না আসে। আপনারা জানেন যে ইসলামী শক্তিকে এই মার্কিন যুক্তরাষ্ট্র কতটা ভয় পায়। আজকে এই যে ইরানে যেটা হচ্ছে, এই যে খামেনি তিনি চলে গেলেন, শহীদ হয়ে গেলেন, কিন্তু তার পরবর্তী যে প্রজন্ম তারা কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে চোখে চোখ রেখে তারা কিন্তু লড়াই করছে। তারা কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের অর্থের লোভে তারা কখনো কিন্তু বিক্রি হয়নি। অর্থাৎ ইসলামী যে চেতনা, এই চেতনাটা কোনো দেশে বৃদ্ধি হোক, এই জিনিসটা মার্কিন যুক্তরাষ্ট্র চায় না। আর চায় না বলেই যখন লন্ডনে এই তারেক রহমান ছিলেন, তখন মার্কিন যুক্তরাষ্ট্র লন্ডনকে দিয়ে এই তারেক রহমানের সঙ্গে হয়তো গোপনে অনেক ধরনের সমঝোতা তারা করেছে। সেই সমঝোতার মধ্যে হয়তো ছিল যে চীনের সঙ্গে যেন তারেক রহমান কোনো মাখামাখি করতে না যায়, যেটা শেখ হাসিনা করেছিল, এবং বাংলাদেশে গণতান্ত্রিক প্রক্রিয়ায় যদি জামাত ক্ষমতায় আসার মতোও হয়, তারপরেও এই মার্কিন যুক্তরাষ্ট্র তার প্রভাব খাটিয়ে, এই প্রভাব খাটানোর ক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্র সবচেয়ে বড় যে কাজটা করে সেটা হচ্ছে সেনাবাহিনীকে তারা কন্ট্রোল করে। এই যে বর্তমান বাংলাদেশের সেনাপ্রধান ওয়াকার, এই ওয়াকারকে দিয়ে তারা কিন্তু বাংলাদেশকে কন্ট্রোল করার চেষ্টা অতীতেও করেছে, এখনও করছে, আগামীতেও করবে। যেমনটা তারা পাকিস্তানে আসিফ মুনিরকে দিয়ে পাকিস্তানকে কন্ট্রোল করে, মিশরে সিসিকে দিয়ে তারা মিশরকে কন্ট্রোল করে। সুতরাং তারা চায় যে এই সকল দেশে এমন একটা সরকার থাক যেটা ইসলামপন্থী হবে না, আবার মার্কিন বিরোধীও হবে না, আবার চীনপন্থী হবে না। তো এটার ক্ষেত্রে তারা সেনাবাহিনীকে কন্ট্রোল করেছে। যেহেতু সেনাবাহিনী নির্বাচন চলাকালীন গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিল, সুতরাং যেহেতু তাদের হাতেই সামরিক ক্ষমতা, সুতরাং তাদেরকে দিয়ে এবং দেশের যারা কুচক্রী মহল, এই সেনাবাহিনী এবং কুচক্রী মহলকে একসঙ্গে কাজে লাগিয়ে নির্বাচন শান্তিপূর্ণ হলেও গণনার সময় একটা ব্যাপক কারচুপি করে জামাত জোটকে পরাজিত করে বিএনপিকে ক্ষমতায় আনা হয়েছে। তো দর্শক, এখানে মার্কিন যুক্তরাষ্ট্রের কিন্তু একটা বড় ধরনের ভূমিকা ছিল এই তারেক রহমানকে ক্ষমতায় আনার ক্ষেত্রে। এটার আরও কিছু লক্ষণ আপনারা দেখবেন। এই খলিলুর রহমান, এটা আমি আগেও বলেছিলাম, ইনি কিন্তু মার্কিন নাগরিক। এই খলিলুর রহমানকে একটা সময় বিএনপি পছন্দ করতো না, কিন্তু এই যে তারেক রহমানের সঙ্গে বিএনপির সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের যে সম্পর্কটা তৈরি হয়, গোপন যে সমঝোতাটা তৈরি হয়, এই সমঝোতার মধ্যে সম্ভবত এই খলিলুর রহমানও ছিলেন। এই খলিলুর রহমানের বিরোধিতা প্রথম দিকে করলেও বিএনপি তাকে নিয়ে পরবর্তীকালে কিন্তু একেবারে চুপচাপ হয়ে যায়, এবং এই বিএনপি ক্ষমতায় আসার সঙ্গে সঙ্গেই এই খলিলুর রহমানকে বিদেশমন্ত্রী তারা তৈরি করলেন। আসলে মার্কিন যুক্তরাষ্ট্র চায় যে বাংলাদেশ পাকিস্তানের মতো একটা দেশ হোক, উপরে গণতন্ত্র থাকবে, কিন্তু মূল কলকাঠি নাড়বে দেশের সেনাবাহিনী।